প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স ব্যাংকিং বিমার প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের নাম মূলধন বাজেটিং। তো আমরা প্রথমে মূলধন এবং বাজেটিং দুইটা আলাদা আলাদাভাবে জানবো যে মূলধনটা কি এবং বাজেটিং কি। মূলধন বলতে বোঝায় আসলে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের উৎপাদন কাজে নিয়োজিত সমস্ত উপকরণকে বা সম্পদকেই মূলত মূলধন বলে। আর বাজেটিং বলতে বোঝায় একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলত আর্থিক পরিকল্পনা, যে পরিকল্পনার মাধ্যমে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয়ের একটা পূর্ব নির্ধারিত ধারণা করা থাকে যে আসলে ব্যবসায়ী প্রতিষ্ঠানটা ভবিষ্যতে কি পরিমাণ আয় বা ব্যয় করতে পারে। তো আমরা এখন সম্মিলিতভাবে মূলধন বাজেটিং কি সেটা জানবো। মূলধন বাজেটিং মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত প্রক্রিয়া, যার মাধ্যমে সর্বোত্তম বিনিয়োগ প্রকল্পটি নির্বাচন করা হয়। তোমরা এর আগেও জেনেছো যে অর্থায়ন মূলত 3 ধরনের হয়। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদীর সময়টা হবে 1 বছর বা তার কম সময়ের জন্য, মধ্যমেয়াদীটা 1 থেকে 5 বছরের জন্য, দীর্ঘমেয়াদীটা 5 বছরের অধিক সময়ের জন্য। সুতরাং যখন 5 বছরের অধিক সময়ের জন্য বিনিয়োগ করা হবে সেটাই হচ্ছে দীর্ঘমেয়াদী, এবং এই দীর্ঘমেয়াদী অর্থায়নের সাথেই মূলত মূলধন বাজেটিং ধারণা সম্পর্কিত। এরপরে আমরা জানব মূলধন বাজেটিং এর ধারণা। মূলধন বাজেটিং এর ক্ষেত্রে প্রকল্প মূল্যায়নের জন্য আমাদের মূলত দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে স্বাধীন প্রকল্প, আর একটা পরস্পর বর্জনশীল প্রকল্প। স্বাধীন প্রকল্প বলতে বোঝায় যখন একটা বিনিয়োগ প্রকল্পের সাথে গ্রহণ বা বর্জনের সাথে অন্য প্রকল্পের গ্রহণ বা বর্জনের কোনো সম্পর্ক থাকে না, অর্থাৎ একটা প্রকল্পের সাথে আরেকটা প্রকল্পের কোনো সম্পর্ক থাকে না, সেটাকে বলে স্বাধীন প্রকল্প। আর পরস্পর বর্জনশীল প্রকল্প বলতে বোঝায় যখন একটি প্রকল্প গ্রহণ বা বর্জনের সাথে অপর একটি প্রকল্প গ্রহণ করা বা বর্জনের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে, সেটাই হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। মূলধন বাজেটিং এর কৌশল। মূলধন বাজেটিং এর কৌশলের মধ্যে মূলত দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, আর একটা বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। সনাতন পদ্ধতির মধ্যে আছে ARR, পেব্যাক পিরিয়ড, অর্থাৎ ARR এটার পূর্ণরূপ হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, আর একটা পেব্যাক পিরিয়ড বাংলায় বলে বিনিয়োগ পরিশোধকাল। 2 নম্বরে আছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। এটার মধ্যে আছে NPV এবং IRR। এটার পূর্ণরূপ হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন। মূলত এই 4টা পার্ট নিয়ে আমরা অঙ্ক করব, অর্থাৎ এই 4টা পার্টের সূত্র ব্যবহার করে আমাদের এই অধ্যায়ের অঙ্ক করতে হবে। তো এখন আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি প্রথম সূত্রটা লিখছি। প্রথমে আমি লিখছি গড় মুনাফার হার, এটাকে সংক্ষেপে বলে ARR। এটার সূত্র হচ্ছে গড় কর পরবর্তী নিট মুনাফার সমষ্টি ডিভাইডেড গড় বিনিয়োগ। তো এখানে আমরা যখন অঙ্ক করব তখন এগুলা সরাসরি দেয়া থাকবে না, এগুলা আমাদেরকে বের করে নিতে হবে। তার জন্য আমি এখানে দেখো লিখছি গড় বিনিয়োগ সমান লিখছি প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড 2। তো এখানে প্রাথমিক বিনিয়োগটাও অঙ্কে দেয়া থাকবে, ভগ্নাবশেষ মূল্য যদি থাকে ব্যবহার করব, না থাকলে এখানে আমরা এটা না দিলেও হবে বা এখানে শূন্য ব্যবহার করতে হবে, আর ডিভাইডেড 2 তো থাকবেই। এরপরে এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, গড় বিনিয়োগ 2 ভাবে বের করতে হবে। সেটা আমাদের অঙ্কের ধরন দেখেই বুঝতে হবে। যদি অঙ্কে কার্যকরী মূলধন দেয়া থাকে তখন এখানে শুধু কার্যকরী মূলধনটা যুক্ত করতে হবে। কার্যকরী মূলধন প্লাস আর প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড 2, এটা ঠিকই থাকবে। আর এখানে গড় কর পরবর্তী নেট মুনাফার সমষ্টি,
এইটা বের করতে হবে। বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ দেয়া থাকবে তোমাদের অঙ্কে। যদি 5 বছরের দেয়া থাকে, বার্ষিক নগদ আন্তঃপ্রবাহগুলা যোগ করতে হবে। 5 বছর থাকলে 5 বছর দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ যে কয় বছর দেয়া থাকবে সেই কয় বছর দিয়ে আমাদের ভাগ দিতে হবে। ভাগ দিলে গড় কর পরবর্তী নিট মুনাফার সমষ্টি আমাদের বের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমি 2 নম্বরে লিখছি বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি, অর্থাৎ পে ব্যাক পিরিয়ড। এখানে আমি 2টা সূত্র লিখছি। প্রথম সূত্রটা দেখো, প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ এখানে আমি সাইডে দেখো লিখে দিছি যে যখন নগদ আন্তঃপ্রবাহ সমান হবে, অর্থাৎ যখন নগদ আন্তঃপ্রবাহ সমান হবে তখন আমাদের প্রথম সূত্রটা ব্যবহার করতে হবে। এবং নগদ আন্তঃপ্রবাহ সমান বলতে তোমাদের অঙ্কে আন্তঃপ্রবাহগুলো দেয়া থাকবে, বছর দেয়া থাকবে। 1 থেকে 5 বছর দেয়া থাকতে পারে, 2 বছর বা 4 বছর এরকম দেয়া থাকতে পারে আন্তঃপ্রবাহ। তো সেই ক্ষেত্রে আন্তঃপ্রবাহ সমান বলতে বোঝায়, যেমন প্রথম বছরেও ধরো 20,000, দ্বিতীয় বছরেও 20,000, তৃতীয় বছরেও 20,000, এভাবে পর্যায়ক্রমে যখন প্রত্যেক যে ক বছর দেয়া থাকবে সব বছরে আন্তঃপ্রবাহগুলা সমান থাকবে, তখন আমাদের প্রথম সূত্রটা ব্যবহার করতে হবে। এবং এখানে দেখো প্রাথমিক বিনিয়োগ এটাও তোমাদের অঙ্কে দেয়া থাকবে, বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ এটাও তোমাদের অঙ্কে দেয়া থাকবে। এরপরে আমি 2 নম্বর সূত্রটা লিখছি, a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। অর্থাৎ এখানে দেখো সাইডে আমি তোমাদের লিখে দিছি যখন নগদ আন্তঃপ্রবাহগুলা অসমান হবে, অর্থাৎ এখানে যখন ধরো প্রথম বছরে 20,000, দ্বিতীয় বছরে 30,000, তৃতীয় বছরে 40,000, এইভাবে যখন পর্যায়ক্রমে যে কয় বছর দেয়া থাকবে আন্তঃপ্রবাহগুলা অসমান থাকবে, এক এক বছর এক এক রকম থাকবে, তখন আমাদের এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে হবে। তখন কিন্তু প্রথম সূত্রটা ব্যবহার করা যাবে না। এবং এটা আমরা অঙ্ক দেখেই বুঝতে পারবো যে আমাদের কোন সূত্রটা ব্যবহার করতে হবে। তো প্রথম এখানে দেখো পেব্যাক সময়ের প্রথম এই সূত্রটাতে তেমন কোনো জটিলতা নাই, তবে এখানে তোমাদের পেব্যাক সময়ের দ্বিতীয় সূত্রটা, অর্থাৎ যখন আন্তঃপ্রবাহগুলা অসমান হবে তখন তোমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এখানে আমাদের সরাসরি বসানো যাবে না, আমাদের এটা অঙ্কে সরাসরি দেওয়াও থাকবে না। এজন্য আমাদের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে এবং ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করে আমাদের অঙ্কটা করতে হবে। এবং এটা আমরা অঙ্কের প্রয়োগের ক্ষেত্রে গিয়ে আমরা এটা বুঝবো। তো আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে এগুলোকে পূর্ণরূপ কি বলে। এ সমান বলতে বোঝায় যে যে বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি মান আসবে, তবে প্রাথমিক বিনিয়োগের বেশি হওয়া যাবে না। এনসিও সমান প্রাথমিক বিনিয়োগ, আর সি সমান বোঝায় এ বছরে অর্জিত ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, আর ডি সমান বোঝায় এ বছরের পরবর্তী বছরের অর্জিত বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। এখানে যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে, এই এ সমান কি, এনসিও, সি, ডি, এগুলা তোমাদের পূর্ব ধারণা থাকতে হবে। এইগুলা যদি না চিনতে পারো তাহলে কিন্তু তোমরা এগুলা নির্ধারণ করে অঙ্ক করতে পারবে না। এরপরে আসি 3 নম্বরে আমি লিখছি এনপিভি নির্ণয়। এনপিভি নির্ণয়ের ক্ষেত্রে আমি 2টা সূত্র লিখছি। এখানেও তোমরা খেয়াল করো যে এটা অনেকটা পেব্যাক সময়ের মতোই, অর্থাৎ যখন নগদ আন্তঃপ্রবাহ সমান হবে তখন এনপিভির প্রথম সূত্রটা ব্যবহার করতে হবে, আর যখন অসমান হবে তখন দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে হবে। এখানে দেখো সিএফ সমান নগদ প্রবাহ বোঝাচ্ছে, কে সমান মূলধন ব্যয় বা বাট্টার হার, এন সমান বছর বা সময়, CF0 সমান প্রাথমিক বিনিয়োগ। এখানে দ্বিতীয় সূত্রটাতে একটু খেয়াল করো, আমি এখানে এটা সংক্ষেপ করে লিখছি। তোমরা চাইলে এখানে অঙ্কের ক্ষেত্রে যদি 5 বছর দেওয়া থাকে পর্যায়ক্রমে CF2 প্লাস CF3 ডিভাইডেড 1 প্লাস কে পাওয়ার 3, এইভাবে তোমরা পর্যায়ক্রমে 5 বছরই লিখতে পারো বা এরকম সংক্ষেপ করেও লিখতে পারো। এরপরে দেখো 4 নম্বর সূত্র আন্ত আয় হার, IRR। এখানে আমি সূত্র লিখছি, দেখো
LR plus NPV of LR divided NPV of LR minus NPV of HR into HR minus LR। তো এখানে LR দ্বারা বোঝায় লয়ার রেট অর্থাৎ নিম্ন বাট্টার হার, এনপিভি অফ লয়ার রেট অর্থাৎ নিম্ন বাট্টার হারে যে এনপিভিটা বের করতে হবে সেটা, এবং এনপিভি অফ HR অর্থাৎ উচ্চ বাট্টার হারে যে এনপিভিটা আসবে সেটা, আর HR অর্থাৎ উচ্চ বাট্টার হার। এখানে IRR নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যে বিষয়টা হচ্ছে যে আমাদের IRR নির্ণয় করার শর্তই এনপিভি নির্ণয় করতে হবে আগে। এনপিভি নির্ণয় না করে আমরা IRR করতে পারবো না এখানে এই সূত্রের সাহায্যে। তো এই জন্য এনপিভি, দুইটা এনপিভি লাগবে, একটা ঋণাত্মক এনপিভি লাগবে, একটা ধনাত্মক এনপিভি লাগবে। যদি তোমরা মনে কর যদি অঙ্কের ক্ষেত্রে দুইটাই ধনাত্মক এনপিভি আসে বা দুইটাই ঋণাত্মক আসে তাহলে আমরা IRR নির্ণয় করতে পারবো না। আবার বাট্টার হার দুইটা লাগবে, একটা হচ্ছে উচ্চ বাট্টার হার আর একটা হচ্ছে নিম্ন বাট্টার হার। দুইটা বাট্টার হার লাগবে এবং এনপিভি বের করতে হবে। উচ্চ বাট্টার হারে একটা এনপিভি, নিম্ন বাট্টার হারে একটা এনপিভি নির্ণয় করতে হবে। এবং এই ক্ষেত্রে এনপিভির খেয়াল রাখতে হবে যে একটা অবশ্যই ধনাত্মক হতে হবে, একটা ঋণাত্মক হতে হবে। শিক্ষার্থীরা দেখো, আমি এখানে একটা অঙ্ক লিখছি, অঙ্কটা বুঝাই দেবো আগে তোমাদের। মিস্টার তামিম একজন বিনিয়োগকারী, তিনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে চায়। তার কাছে বিনিয়োগের জন্য দুইটা প্রকল্প আছে। এখানে বছর দেয়া আছে, নগদ আন্তঃপ্রবাহ দেয়া আছে। এখানে এ প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ দেয়া আছে এবং বি প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ দেয়া আছে। প্রত্যাশিত আয়ের হার দেয়া আছে 10%। এবং এখানে গ নম্বরের জন্য তোমাদের এই অঙ্কের উপর ভিত্তি করে যে প্রশ্নটা থাকে সেটা আমি লিখছি। প্রকল্প বি এর পেব্যাক পিরিয়ড নির্ণয় করো। ঘ নম্বরে বলা আছে এনপিভি এর উপর ভিত্তি করে মিস্টার তামিমের বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন করো। তো আমরা আসলে আগে গ নম্বরটা বুঝবো যে প্রকল্প বি এর পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলতেছে। এখন আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে পেব্যাক পিরিয়ডের আমরা কয়টা সূত্র শিখছি। এখানে কিন্তু আমরা দুইটা সূত্র শিখছিলাম, একটা সমান হইলে আরেকটা অসমান হইলে। এখানে তোমরা দেখো যে বি প্রকল্পে এই যে নগদ আন্তঃপ্রবাহগুলা দেখো, প্রথম বছরে আছে 14,000, দ্বিতীয় বছরে আছে 18,000, তৃতীয় বছরে 20,000, চতুর্থ বছরে 32,000। তো এই নগদ আন্তঃপ্রবাহগুলা কিন্তু অসমান। তাহলে এখানে অবশ্যই আমাদের অসমান হইলে যে সূত্রটা আমরা শিখছি সেইটা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু সমান ব্যবহার করা যাবে না, অর্থাৎ পেব্যাক সময়ের অসমান সূত্র ব্যবহার করে আমাদের গ নম্বরের সূত্রটা অঙ্কটা করতে হবে। এরপরে দেখো ঘ নম্বরে বলছে এনপিভি এর উপর ভিত্তি করে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে এনপিভি, কিন্তু দুইটা প্রকল্পেরই এনপিভি নির্ণয় করতে হবে। তাছাড়া আসলে আমরা কিন্তু বলতে পারবো না যে জনাব তামিমের জন্য কোন প্রকল্পটা লাভজনক হবে। এক্ষেত্রে আমাদের এ এবং বি প্রকল্প দুইটা প্রকল্পেরই এনপিভি নির্ণয় করতে হবে, অর্থাৎ নিট বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তারপর আমরা মন্তব্য করতে পারবো যে তার জন্য কোনটা গ্রহণ করা লাভজনক হবে। শিক্ষার্থীরা দেখো, এখানে আমি 0 বছর লিখছি। এই 0 বছরটা কিন্তু নগদ আন্তঃপ্রবাহ না। 0 বছর দ্বারা বোঝায় এখানে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ। এখানে উপরে দেখো তার কাছে বিনিয়োগের জন্য ছিল 1 লক্ষ টাকা, সেই টাকাটা সে দুইটা প্রকল্পে বিনিয়োগ করতে পারে। এ প্রকল্পে 40,000, বি প্রকল্পে 60,000। তো এই ক্ষেত্রে প্রাথমিক বিনিয়োগের যে বিষয়টা আছে, এখানে প্রাথমিক বিনিয়োগটা সরাসরি বলে দেওয়া থাকতে পারে, অথবা এরকম 0 বছর লেখা থাকলেও বুঝতে হবে যে এটা প্রাথমিক বিনিয়োগ, অথবা মাইনাস ফিগারেও থাকতে পারে। এই বিষয়টা একটু তোমরা খেয়াল রাখবা, প্রাথমিক বিনিয়োগের বিষয়টা। শিক্ষার্থীরা আমরা গ নম্বর অঙ্কটা এখন করব। আমি এখানে লিখছি দেখো। তো এখানে আমাদের গ নম্বরে যেহেতু বার্ষিক নগদ আন্তঃপ্রবাহটা অসমান, সেই ক্ষেত্রে আমাদের আমি আগে বলছি যে আমাদের এই সূত্রটা করার জন্য ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো
আমি এই বছরটা তোমাদের অঙ্কে দেওয়া আছে নগদ আন্তঃপ্রবাহ 14,000, 18,000, 20,000, 32,000, এটাও তোমাদের অঙ্কে দেওয়া আছে। এখানে বের করছি ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। এটা কিভাবে বের করতে হয় আমি বলে দিচ্ছি। এখানে প্রথম বছর যা তাই থাকবে ক্রমযোজিত, এখানে 14,000ই থাকবে। এরপরে দেখো দ্বিতীয় বছরে বের করতে হবে। আসলে এটা বের করার নিয়ম হচ্ছে যে প্রথম বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের সাথে দ্বিতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহ যোগ করে আমাদের দ্বিতীয় বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে। দেখো 14,000 সাথে 18,000 যোগ করে 32,000, এটা হচ্ছে দ্বিতীয় বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। ঠিক একইভাবে তৃতীয় বছরেও বের করতে হবে, অর্থাৎ এই 32,000-এর সাথে 20,000 যোগ দিয়ে 52,000 বের করতে হবে। এবং পর্যায়ক্রমে চতুর্থ বছরও একইভাবে বের করতে হবে। 52,000-এর সাথে 32,000 যোগ দিয়ে আমাদের আসতেছে 84,000। এইভাবে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহটা বের করে নিতে হবে। এখন আমরা এ, সি এবং ডি এগুলো আমরা এই চার্টেই বের করব। দেখো এখানে এ সমান আমরা কি শিখছি, এ সমান শিখছি যে বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি মান হবে। অবশ্যই কাছাকাছি মান হতে হবে, প্রাথমিক বিনিয়োগের বেশি হওয়া যাবে না। তো আমাদের বি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ আছে 60,000। তো 60,000 আমরা এখন ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের মধ্যে খুঁজবো যে কোনটা কাছাকাছি মান। এখানে যদি আমরা দ্বিতীয় বছর ধরি তাহলে 32,000, এটা অনেকটাই ব্যবধান থেকে যায়। এরপরে তৃতীয় বছরে দেখো 52,000, এটা কাছাকাছি মান। যদি আমি চতুর্থ বছর ধরি এটা 84,000, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ আমাদের আছে 60,000, 60,000 থেকে বেশি হয়ে যায়, তাহলে আমাদের চতুর্থ বছর গ্রহণ করা যাবে না এবং দ্বিতীয় বছরও অনেক কম হয়ে যায়, এই জন্য দ্বিতীয় বছরে আমরা গ্রহণ করব না। তো এই ক্ষেত্রে আমরা তৃতীয় বছর গ্রহণ করব, এটা অর্থাৎ এটাই হচ্ছে আমার এ সমান 3 বছর। এ নির্ধারণ করে ফেললাম। এখন আমরা সি নির্ধারণ করব। সি সমান আমরা জানি যে এ বছরে অর্জিত ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ এ বছরে যে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ যেটা, সেটাই হচ্ছে মূলত সি এর মান। তো এই 52,000 হচ্ছে সি এর মান। এরপরে দেখো আমাদের লাগবে ডি এর মান। ডি সমান বোঝায় যে এ বছরে অর্জিত পরবর্তী বছরে নগদ আন্তঃপ্রবাহ, শুধুমাত্র নগদ আন্তঃপ্রবাহ যেটা, অর্থাৎ এখানে 32,000, এটা হচ্ছে ডি এর মান। এবং এনসিও সমান 60,000, এটা তোমাদের অঙ্কে দেওয়া আছে, আমি এখানে অঙ্কটা করে দিয়েছি। দেখো এ সমান, এখন এই মানগুলো শুধু আমাদের বসাতে হবে। এ সমান 3 বসেছি এবং এনসিও সমান 60,000 মাইনাস 52,000 ডিভাইডেড 32, আমাদের আসে 0.25, এটা যোগ করে আসে 3.25 বছর। অর্থাৎ এখানে আমাদের পে ব্যাক সময় বের হইল 3.25 বছর। এবং পে ব্যাক সময় অর্থ আমরা আসলে বুঝি যে একজন বিনিয়োগকারী যখন বিনিয়োগ করে তার বিনিয়োগকৃত অর্থটা কত সময়ের মধ্যে ফেরত আসবে, এইটাই মূলত আমাদের পে ব্যাক সময় নির্ণয় করার কারণ। অর্থাৎ পে ব্যাক সময় নির্ণয়ের মাধ্যমে আমরা জানতে পারবো যে একজন বিনিয়োগকারী বিনিয়োগকৃত অর্থ কত বছরের মধ্যে ফেরত আসবে। শিক্ষার্থী, এখানে তোমাদের গ নম্বরে আমি পেব্যাক সময়ের এ প্রকল্পটাও একটু দেখায় দিচ্ছি। দেখো এ প্রকল্পের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো যে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহটা কি সমান না অসমান। এ প্রকল্পে কিন্তু বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ আছে সমান। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রটা আর ব্যবহার করা যাবে না, এবং এই সূত্রটা ব্যবহার না করলে আমাদের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ আর নির্ণয় করতে হবে না। শুধুমাত্র আমাদের পেব্যাক সময়ের সমান হইলে যে সূত্রটা লিখছি আমি, দেখো প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। তো এখানে প্রাথমিক বিনিয়োগ আছে এ প্রকল্পের 40,000 আর বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ আছে 14,000।
এটা দিয়ে এটা ভাগ দিলে আসে 2.85 বছর। তো দেখো এইটা বের করতে গেলে আমাদের তেমন কোনো জটিলতা নাই যখন সমান থাকবে, কিন্তু অসমান হইলে একটু জটিলতা আছে। এটা নির্ণয় করে তারপরে পেব্যাক সময় নির্ণয় করবে। শিক্ষার্থীরা দেখো, ঘ নম্বরে আমাদের বলা ছিল এনপিভির উপর ভিত্তি করে তামিমের বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন করো, অর্থাৎ তার জন্য কোন প্রকল্পটা লাভজনক হবে। সেজন্য দুইটা প্রকল্পের এনপিভি নির্ণয় করতে হবে। তো এখানে আমি প্রথমে প্রকল্প এ এর এনপিভি নির্ণয় করছি। দেখো, প্রকল্প এ এর যেহেতু নগদ আন্তঃপ্রবাহ সমান, সেই ক্ষেত্রে এনপিভিরও কিন্তু দুইটা সূত্র আছে, যে সমান হইলে একটা সূত্র ব্যবহার করতে হবে, অসমান হইলে আরেকটা সূত্র ব্যবহার করতে হয়। তো এ প্রকল্পের যেহেতু নগদ আন্তঃপ্রবাহ সমান, সেহেতু আমাদের এই সূত্রটাই লিখতে হবে। এবং দেখো, সূত্রটা আমি লিখছি এখানে। সিএফ দ্বারা বোঝায় নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ অঙ্কে দেওয়া আছে 14,000 টাকা। কে মানে বাট্টার হার, এখানে দেওয়া আছে 10%। 10%টাকে ভাঙায় নিতে হবে 0.10। CF0 দ্বারা বোঝায় প্রাথমিক বিনিয়োগ, অঙ্কে দেওয়া আছে 40,000 টাকা। আমি এখানে মান বসাইছি এবং এটা ক্যালকুলেশনটা একটু বুঝাই দিচ্ছি। প্রথমে এখানে যে কাজটা করতে হবে, 1.10 এটা যোগ করতে হবে। যোগ করে এটাকে 4 দিয়ে পাওয়ার করতে হবে। দেখো, আমি এখানে দেখাই দিছি, এটাকে পাওয়ার করলে আসে 1.4641। এখানে আমি একটু বিষয় বলে রাখি, দশমিকের পর 4 ঘর নিয়েছি। তোমরা চাইলে যে কয় ঘর আছে সবই নিতে পারো, তবে দশমিকের পর 4 ঘর নিতে গেলে যে শর্তটা হচ্ছে যে দশমিকের পরে যদি 5 বা 5-এর উপরে থাকে, সেখানে চতুর্থ ঘরে 1 যোগ করতে হবে, আর যদি না থাকে তাহলে যোগ করতে হবে না। তো পরের লাইনে দেখো, পরের লাইনে গিয়ে আমি এটা একবারে ক্যালকুলেশন করেছি। এখানে প্রথমে যে কাজটা করতে হবে, 1 থেকে এইটাকে ভাগ দিতে হবে। 1.4641 ভাগ দিয়ে যেটা রেজাল্ট আসবে, 1 থেকে সেটা মাইনাস করতে হবে। মাইনাস করার পরে আমাদের আসবে 0.3170 ডিভাইডেড 0.10। পরের লাইনে গিয়ে এটা দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে এখানে আমাদের প্রথমে গুণনের কাজ করতে হবে, কারণ তোমরা সরল অঙ্ক এর আগে সবাই করেছো যে আগে গুণনের কাজটা করে দিতে হবে। যদি তুমি এটা থেকে এটা মাইনাস করে গুণ করো তাহলে কিন্তু অঙ্ক হবে না। প্রথমে আগে গুণন করে দিতে হবে, অর্থাৎ 14,000-এর সাথে এটা গুণ করে আসতেছে 44,380 টাকা মাইনাস 40,000। আমাদের এই প্রকল্পের এনপিভি আসতেছে 4,380 টাকা। দেখো, এখানে আমি বি প্রকল্পের এনপিভি নির্ণয় করেছি। বি প্রকল্পে দেখো, এ প্রকল্পে যে সূত্রটা লিখছি সেটা কিন্তু আর এখানে হবে না, কারণ এই প্রকল্পের ক্ষেত্রে আন্তঃপ্রবাহগুলো সমান ছিল, এখানে আন্তঃপ্রবাহ অসমান। এই জন্য অসমানের ক্ষেত্রে যে সূত্রটা, সেই সূত্রটা ব্যবহার করতে হবে। এখানে CF1 দ্বারা বোঝায় প্রথম বছরের নগদ আন্তঃপ্রবাহ, 2 দ্বারা বোঝায় দ্বিতীয় বছরে, 3 দ্বারা বোঝায় তৃতীয় বছরে। এইভাবে এগুলো তোমাদের অঙ্কে দেয়া আছে। এরপরে বাট্টার হার অঙ্কে দেয়া আছে, CF0 60,000, এটা অঙ্কে দেয়া আছে। শুধু আমাদের সূত্রটা লিখে মান বসাতে হবে। মানগুলো আমি বসাই দিচ্ছি। এবং এখানে ক্যালকুলেশন দেখো, এখানে আগে এটাকে পাওয়ার করে নিতে হবে। 1 করলে যা তাই আসে, এটা শুধু যোগ করে দিয়েছি 1.10। এবং দ্বিতীয় ধাপে দেখো, এখানে 1.10কে 2 দিয়ে পাওয়ার করতে হবে, আসে 1.21। একইভাবে এইভাবে এটা আসে 1.3310 এবং 1.10কে 4 দিয়ে পাওয়ার করতে হবে, এখানে আসে 1.4641। এরপরে শুধু 14,000-কে 1.1 দিয়ে ভাগ দিতে হবে, 18,000-কে 1.21 দিয়ে ভাগ দিতে হবে। এইভাবে পর্যায়ক্রমে ভাগ দিলে আমাদের একটা অ্যামাউন্ট চলে আসবে। এবং এইটা আমাদের আগে যোগ করে নিয়ে 60,000 থেকে বাদ দিলে আমাদের আসে
486.02 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এ প্রকল্প এবং বি প্রকল্পের দুইটারই আমরা নিট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ এনপিভি পেয়ে গেলাম। এখন আমরা মন্তব্য করতে পারবো যে তামিমের জন্য কোন প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক হবে। এনপিভির ক্ষেত্রে আমাদের প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যদি দুইটা প্রকল্পের মধ্যে একটা ঋণাত্মক আসে একটা ধনাত্মক আসে, তাহলে ঋণাত্মক মানটাকে বর্জন করব, ধনাত্মক মানকে গ্রহণ করতে হবে। আর যদি দুইটাই ধনাত্মক আসে, তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোনটার মান বেশি। এক্ষেত্রে যেটার মান বেশি আসবে আমাদের সেইটা গ্রহণ করতে হবে। তো দেখো, এটা হচ্ছে এ প্রকল্পের, এটা আমাদের বি প্রকল্পের এনপিভি, এবং আমাদের এ প্রকল্পের এনপিভি বের হয়েছে 4,380 টাকা। এটা হচ্ছে এ প্রকল্পের এনপিভি। তো দেখো, এখানে আমাদের এ প্রকল্পের থেকে বি প্রকল্পের এনপিভির মান বেশি। তো কাজেই তামিমের জন্য বিনিয়োগ সিদ্ধান্ত হবে যে তার বি প্রকল্পে বিনিয়োগ করলে লাভ হবে, কারণ এখানে এনপিভি এর মান এ প্রকল্প থেকে বেশি। তোমাদের মন্তব্যের ক্ষেত্রে এভাবেই লিখতে হবে যে জনাব তামিমের বি প্রকল্পে বিনিয়োগ করলে লাভজনক হবে, কারণ বি প্রকল্পের এনপিভি এ প্রকল্পের থেকে বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ।